বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমাদের এই ক্লাসের নাম কি বলেন? লাইফ চেঞ্জিং ক্লাস, জীবন পরিবর্তনের ক্লাস। দেখেন, হেফজ বিভাগের সিলেবাস নির্ধারণ করা হয়েছে 4টি বিষয়। এই বিষয়ে তোমাদেরকে একটু ধারণা দিচ্ছি, কারণ অধিকাংশ হিফজ বিভাগগুলোতে ছেলেরা, ছাত্ররাও অনেক সময় খেয়াল করে না। ছাত্র তো খেয়াল করেই না, অনেক সময় বিভিন্ন আসাতেজায়ে কেরাম, শিক্ষকগণ বিষয়টা খেয়াল করেন না। এখন হিফজের সিলেবাস শুধু এতটুকু না যে সারাদিন সে কোরআন শরীফ পড়বে, এই সবক সাত সবক আমুকটা সবক সাত সবক, এতটুকু না। বর্তমানে অনেক হিফজখানাতে বাংলা অঙ্ক ইংরেজিও আছে। আবার মূলত এই বেফাকের পক্ষ থেকে হিফজের যে সিলেবাস, সেটা হচ্ছে 4টা বিষয়। বলেন কয়টা বিষয়? এটা প্রত্যেক হেফজখানার ছাত্রকে এই ধারণাটা রাখতে হবে। তার ভবিষ্যৎ পরিকল্পনা, হেফজ পরিকল্পনা এবং এই স্বাভাবিক প্রক্রিয়া, অস্বাভাবিক প্রক্রিয়া, যে দীর্ঘ 30 পারা মুখস্থ করতে স্বাভাবিক সিস্টেমে কতদিন লাগে, এমন একটি পরিসংখ্যান যারা মূলত ভালো ছাত্র, যারা ভবিষ্যৎ টার্গেট পরিকল্পনাকে সামনে রেখে সুচারুরূপে, সুন্দরভাবে, সুনিপুণভাবে কাজ করতে চায়, যারা আসলে বড় হতে চায়, যারা আসলে যোগ্য হাফেজ, যোগ্য আলেম, যোগ্য নাগরিক, যোগ্য রাষ্ট্র বিজ্ঞানী হতে চায়, দেশের বড় ধরনের পরিবর্তন করে বিশ্ব শ্রেষ্ঠ, যুগ শ্রেষ্ঠ একটা কিছু হতে চায়। বিগত যিনারা হয়েছেন, যারা যুগ শ্রেষ্ঠ আলেম হয়েছেন, যারা যুগ শ্রেষ্ঠ হাফেজ হয়েছেন, যারা যুগ শ্রেষ্ঠ মুজাদ্দিদ, সমাজ সংস্কারক, দেশ সংস্কারক এমন হয়েছেন যারা, তারা সবাই সময়ের গুরুত্ব দিয়েছেন। তাদের সকলের সময়ের রুটিন থাকবে, নিজামুল আওকাত তাদের থাকে, হ্যাঁ, তাদের দৈনন্দিন রুটিন থাকে, সাপ্তাহিক রুটিন থাকে, মাসিক রুটিন থাকে। তোমরা ছোট মানুষ হিসাবে এই বিষয়গুলোকে এইভাবে ভাবো না। তুমি কি চিন্তা করে দেখছো, আমি যে হিফজ বিভাগে ভর্তি হলাম, আমার লক্ষ্য হচ্ছে আমি হাফেজ হব। আচ্ছা, হাফেজ হলে তুমি কত বছর হেফজ শেষ করতে চাও? স্বাভাবিকভাবে মাদ্রাসায় হিফজ বিভাগের একটা নিজাম থাকে, স্বাভাবিকত, হ্যাঁ, ধরো 3 বছরে সে হেফজ শেষ করে। এখন যাদের মেধা ভালো, অনেকে 1 বছরে হেফজ শেষ করে ফেলে, অথবা 2 বছরে হেফজ শেষ করে। এমন অনেক সংবাদ পাওয়া যায় যারা হেফজ শেষ করেছে মাত্র 6 মাসে। কিভাবে সম্ভব? এখন তুমি একটা চিন্তা করলা যে কোরআন শরীফে কয় পারা? বলেন কয় পারা? 30 পারা। আলহামদুলিল্লাহ, 30 পারা। কয় পারা বলেন? তো 30 পারার মধ্যে প্রত্যেক পারা কয় পৃষ্ঠা করে থাকে? 20 পৃষ্ঠা। তো 28 নম্বর পারা পর্যন্ত প্রতিটা পারায় 20 পৃষ্ঠা করে আছে হাফিজে কোরআন শরীফে, হ্যাঁ, 20 পৃষ্ঠা করে আছে। শুধু 29 নাম্বার পারায় 24 পৃষ্ঠা, 30 নাম্বার পারায় 25 পৃষ্ঠা। ঠিক আছে? এই 29 আর 30 ছাড়া বাকি 1 থেকে নিয়ে 28 নং পর্যন্ত প্রতিটি পারায় কত পৃষ্ঠা করে? 20 পৃষ্ঠা। আচ্ছা, যদি 20 পৃষ্ঠা হয়, এখন তোমরা যে অঙ্ক পড়ছো, অঙ্ক বিভিন্নভাবে অঙ্ক পড়ছো না, যে এই 4টি কলম যদি 5 টাকা করে হয়, তাহলে 20টি কলম কত টাকা? একটা প্রশ্ন আসলো যে 4টি কলম, প্রতিটি কলম, আমি 4টি কলম কিনলাম, প্রতিটি কলম এই 5 টাকা করে, তাহলে এই মোট কত টাকা? এটা এভাবে হিসাব করো না যে 20 টাকা। এখন তোমাদেরকে যে প্রশ্নটা করা হয় যে 30 পারায়, হ্যাঁ, অধিকাংশ বলতে 28টা পারার মধ্যে 20 পৃষ্ঠা করে। আচ্ছা, যদি 20 পৃষ্ঠা করে প্রতিটা পারা হয়, তাহলে 1 পারা শেষ করতে কত দিন লাগবে? তার সবকের পরিমাণ যদি হয় 1 পৃষ্ঠা করে, খেয়াল করে, একটা ছেলে দৈনিক 1 পৃষ্ঠা সবক দেয়, তাহলে 1 পারা শেষ করতে তার কত দিন লাগবে? 20 দিন। কমন কথা। আচ্ছা, কেউ 2 পৃষ্ঠা করে সবক দেয়, তাহলে 1 পারা শেষ করতে কয়দিন লাগবে? 10 দিন। আচ্ছা, কেউ 3 পৃষ্ঠা করে সবক দিচ্ছে, তাহলে কয়দিন লাগবে? 3 × 7 = 21। আচ্ছা, ধরে নিলেও আমরা 7 দিন। তার মানে
কেউ যদি 7 দিনে 1 পারা শেষ হয়ে যায় তাহলে 30 পারা শেষ হতে কতদিন? বুঝছো? এই অঙ্কগুলা করবা যে 7 দিনে 1 পারা শেষ হইলে এই 30 পারা শেষ করতে কতদিন লাগবে? 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার হচ্ছে যদি কেউ 1 পৃষ্ঠা করে সবক দেয় তাহলে 1 পারা শেষ করতে 20 দিন সময় লাগে, তাহলে 30 পারা শেষ করতে কয় দিন সময় লাগবে? ঠিক আছে? ঠিক এভাবে 2 পৃষ্ঠা করে সবক দিলে তার 30 পারা শেষ করতে কতদিন লাগবে? এখন তুমি হিসাব করে দেখলা যে আমার 30 পারা শেষ করতে এত দিন লাগবে। এবার আমার কার্য দিবস প্রতি মাসে আমার সবক যে হয় কতদিন সবক হয়। এখন তোমাদেরকে যে একটা তথ্য বহি দেওয়া হয় হ্যাফসখানার মধ্যে, সব হ্যাফস বিভাগের মধ্যে একটা তথ্য বই আছে। তথ্য বই আছে না? এই যে এটা একটা তথ্য বই দেন, হিফস ছাত্রদের তথ্য বই, প্রণেতা বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ, বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড। আচ্ছা, এই যে একটা তথ্য বই দেওয়া হলো, এটা কেন? তুমি প্রতিদিন একটা এটা উল্টালে কি পাইবা? সাপ্তাহিক তথ্য, সাপ্তাহিক তথ্য আছে, তারপরে মাসিক তথ্য আছে না? সাপ্তাহিক সাপ্তাহিক সাপ্তাহিক, একবার মাস শেষ করার পর একটা তথ্য থাকে। আচ্ছা, সাপ্তাহিক তথ্যের মধ্যে কি আছে? শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। আচ্ছা, তারপরে আছে কি? সবক, পারা, পৃষ্ঠা, 7 সবক, আমক্তা, দৈনিক তেলাওয়াত, শিক্ষকের স্বাক্ষর, তারিখ, হ্যাঁ, বন্টনকৃত সাপ্তাহিক শনিবার সবিনার পারা সমূহ। এখানে যদি তুমি সপ্তাহে কোন দিন কত পৃষ্ঠা সবক দিয়েছো এটা এখানে লিপিবদ্ধ থাকবে। যদি থাকে তাহলে তোমার বিগত 1 মাস যাওয়ার পরে, মনে হয় একটা মাস শেষ হওয়ার পরে ওই 1 মাসের হিসাব আমলনামা তুমি দেখবা। আচ্ছা, এই মাসের মধ্যে আচ্ছা এই মাসে আমি 3 দিন বাড়িতে গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, 3 দিন বাড়িতে গিয়েছিলাম, এই কারণে আমার এখানে সবক দেওয়া হয় নাই। বা 3 দিন অসুস্থ ছিলাম, এই কারণে সবক দেওয়া হয় নাই। 1 বছর যখন শেষ হবে, 1 বছর পরে তুমি তোমার তথ্য বইটা নিয়ে যদি খেয়াল করো, 1 বছরে আমার কতদিন ছুটি কাটাইলাম, কতদিন অসুস্থতার ছুটি ছিল, কতদিন স্বাভাবিক ছুটি ছিল, কতদিন প্রাতিষ্ঠানিক ছুটি ছিল, হ্যাঁ, কতদিন আমার সবক মিস হয়েছে, আমুকটায় কি কি ভুল হয়েছে, ভুলের পরিমাণ কি, এই বিষয়গুলো যখন তুমি একটু হিসাব নিকাশ করবা তখন তোমার মধ্যে একটা অনুতপ্ততা আসবে। ক্লাসে 10টা ছেলের তুমি যখন তোমার তথ্য বই 1 বছর পরে হিসাব নিকাশ করলা, তোমার যেই ক্লাসমেট আছে, সাথী আছে, সে তার তথ্য বইটা দেখলা। এবার 1 নাম্বার ছাত্রের তথ্য বই 5 নাম্বার ছাত্রটা সে দেখলো, দেখার পরে দেখবে যে হ্যাঁ, আমার বন্ধের পরিমাণ, ভুলের পরিমাণ, সবক মিস হওয়ার পরিমাণ অনেক বেশি, কিন্তু আমার যে ক্লাসের ছাত্র বা 1 নাম্বার যে, তার তো অনেক কম। তার পুরা মাসে একদিন বন্ধ নাই, পুরা মাসে সবক মিস নাই, পূর্ণ মাসের মধ্যে একটা দিন তার ছুটি নাই। তখন তোমাকে ভাবতে হবে, আমিও তো মানুষ, সেও তো মানুষ, আমিও ছাত্র, সেও ছাত্র, আমি যে মাদ্রাসায় পড়ি সে একই মাদ্রাসায় পড়ে, আমি যে উস্তাদের কাছে পড়ি সে একই উস্তাদের কাছে পড়ে, সে যে সিলেবাস ফলো করে আমিও সেই সিলেবাস ফলো করি, সে আমার আগে কেন চলে গেল? চিন্তা করতে হবে। কি করতে হবে? তো চিন্তা করলে, ভাবলে নিজের মধ্যে পরিবর্তনটা সহজ, এবং একটা প্রতিযোগিতামূলক পড়াশোনা হবে যে আজকে একটা মাস আমার এই এই সমস্যা হয়েছে, আগামী মাসের পরিকল্পনা, নিয়ত, দোয়া যে আগামী মাসে আমি সবার আগে ফার্স্টে থাকব, আগামী বছরে আমি সবার ফার্স্টে থাকব, আমি 1 নাম্বার হব। এরকম টার্গেট, পরিকল্পনা, প্রতিযোগিতা, টার্গেট, পরিকল্পনা, প্রতিযোগিতা যাদের থাকে তারাই মূলত দ্রুত ভালো হাফেজ হয়, হ্যাঁ, ভালো আলেম হয়, ভালো কিছু করতে পারে। সংস্কারমূলক কাজ ওনাদের মাধ্যমে হয়ে থাকে। কথা কি বুঝতে পেরেছেন? এখন আমি যদি জিজ্ঞাসা করি, আচ্ছা বলেন, আপনারা এমন কে কে আছেন যারা তথ্য বই দেখে দেখে আপনি পরিকল্পনা গ্রহণ করুন, তথ্য বই দেখে দেখে আপনি একটু ভাবুন, চিন্তা করুন, ভবিষ্যৎ টার্গেট নির্ধারণ করুন। এখন সবার কাছে একটা আজকে হোমওয়ার্ক কি, আজকের পড়া হোমওয়ার্ক, ক্লাস কোন বিষয় হবে আজকে কাজ দিচ্ছি তোমাদেরকে। আর এই এই কথাটা যারা শুনবে, যাদের কাছে এই ভিডিও পৌঁছবে, সব হ্যাফস বিভাগের সকল ছাত্র শিক্ষকদের কাছে আমার এই বার্তা যে সবাইকে লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করতে হবে, সবাইকে টার্গেট, ভবিষ্যৎ পরিকল্পনা হিসাব নিকাশ করে আমি বর্তমানে সবক কত পৃষ্ঠা করে দিচ্ছি, সবকের পরিমাণ বাড়ানো যায় কিনা, বাড়াইলে আমার কি লাভ হবে, না বাড়াইলে আমার কতদিন লস হবে, এটা সব ছাত্র অবস্থা শিক্ষক খুঁজে বের করে করে তাকে উদ্বুদ্ধের মধ্যে রাখতে হবে, তাশকিল এবং তাহরিদের মধ্যে রাখতে হবে।
আজকে তোমাদের কাজ হচ্ছে আগামীকাল জিজ্ঞাসা করব, প্রত্যেকে তার তথ্য বই দেখে পিছনের তথ্য অনুপাতে মুহাসাবা হিসাব নিকাশ করেছো কিনা, এবং তোমাকে জিজ্ঞাসা করবো আচ্ছা তুমি কত পৃষ্ঠা সবক দাও, 2 পৃষ্ঠা, 1 পৃষ্ঠা, ঠিক আছে তুমি 1 পৃষ্ঠা করে সবক দিলে তোমার যে বাকি যে পড়াগুলো আছে আর কতদিন সময় লাগবে এটা তোমাকে বলতে হবে। তুমি অঙ্ক করে করে সবাই এটা বের করবে। কথা বুঝছো কি বলছি? সবাই অঙ্ক করে করে এটা বের করবে যে আমার যদি আরো এই 15 পারা বাকি থাকে, তাহলে এই 15 পারা আমি যত পৃষ্ঠা সবক দিচ্ছি এই সবক হারে সবক অনুপাতে আমার এই 15 পারা শেষ হইতে এতদিন সময় লাগবে। তার মানে আনুমানিক সম্ভাব্য 2026 সাল বা 2027 সালের এত তারিখের ভিতরে আমার হাফেজ হওয়ার সমূহ সম্ভাবনা, আল্লাহ যদি হায়াতে সুস্থ রাখে, নিয়মিত ক্লাস করার তৌফিক দেয়, আমি বেঁচে থাকি, তাহলে আমার এমন একটা সম্ভাবনা আছে। বুঝতে পেরেছেন? এই টার্গেট ফিল আপ আজকের একটা সবক। এমনটা কেউ করেন না, এমনটা কেউ ভাবছেন না। 2 নম্বর অপশন, 2 নম্বর আজকে একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, আপনি কি জানেন আপনার হেফজের সিলেবাস কি? কে কে জানেন হেফজের সিলেবাস? অনেকে তো এমন আছে সিলেবাস কথাটা বুঝতে কষ্ট হচ্ছে। সিলেবাস মানে হচ্ছে হেফজখানায় কয়েকটা সাবজেক্ট আছে, কয়েকটা বিষয় পড়ানো হয়, এই বিষয়গুলো শেষ করার একটা নির্দিষ্ট কারিকুলাম আছে। হেফজ বিভাগের সিলেবাস 4টি বিষয়। বলেন হেফজ বিভাগের সিলেবাস কয়টি বিষয়? 4টি বিষয়। সাধারণত 4টি বিষয়। অনেক মাদ্রাসার মধ্যে 5টি থাকতে পারে, অনেক মাদ্রাসার মধ্যে 6টিও থাকতে পারে। কারণ কিছু কিছু আধুনিক হিফজ বিভাগ আছে যেখানে জেনারেল সাবজেক্টও থাকে, জেনারেল উইথ হিফজ, আর এটা হচ্ছে হিফজ উইথ জেনারেল, এমন অনেক বিভাগ আছে। তো এই জন্য স্বাভাবিকভাবে বেফাক বোর্ডের পক্ষ থেকে যে সিলেবাস নির্ধারণ করা হেফজখানার, সেই হেফজখানার সিলেবাস হচ্ছে 4টা বিষয়। বলেন কয়টা বিষয়? এটা সবাইকে মুখস্থ করতে হবে। সবাই সুন্দর করে বসেন, সোজা হয়ে বসেন, এদিকে তাকান, অন্যমনস্ক হইবেন না। শুনেন, হিফজের সিলেবাস বা নেসাব, নেসাব বা সিলেবাস বলেন, সিলেবাস কয়টি বিষয়? 4টি বিষয়। তাহলে যারা হিফজ বিভাগে পড়বে 4টি বিষয় আছে, এই কথাটা আপনারা জানেন না। তার কারণ কি? অথচ প্রত্যেকটা তথ্য বইয়ের মধ্যে দেওয়া আছে। এই বইটা নাই কার কাছে? সবার কাছে আছে না? আচ্ছা, থাকলে এই বইয়ের শুরুতে দেওয়া আছে, দেখেন হিফজের নেসাব বা হিফজের নেসাবের অন্তর্ভুক্ত বিষয় হবে মোট 4টি। 1 হিফজুল কোরআন, 2 তাজউইদ, 3 তাহজিব, 4 মাসাইলে জরুরিয়া। আচ্ছা, এই 4টা বিষয় দেওয়া, 4টা বিষয়ের প্রথম যে বিষয়টা দেওয়া হিফজুল কোরআন, এখানে হদর ও তারতিল উভয় প্রকারে আমলেই তাজউইদ সহ 30 পারা কোরআনে কারীম মুখস্থ করা। এটা একটা টার্গেট, এটা একটা সিলেবাস, যে সে হদর এবং তারতিল উভয়ভাবে তাজউইদ সহকারে পূর্ণ 30 পারা সে হিফজ করবে। এটা হেফজখানা সিলেবাস। বুঝছেন? 1 নম্বর বিষয়। 2 নম্বর কি থাকবে? তাজউইদ। তাজউইদ একটা আলাদা শাস্ত্র, ওই শাস্ত্রের নির্দিষ্ট একটা কিতাবের আলোকে নিয়মিত তাজউইদ পড়ে যেতে হবে। সেটা কি? দেখেন, নুজহাতুল কারি বা সমপর্যায়ের কোনো কিতাবের মাধ্যমে তাজউইদের মাসাইল সমূহ জবানি শিক্ষা দেওয়া, সিফাত হরফ ব্যতীত। এটা হচ্ছে একটা সিলেবাসের অংশ। 3 নাম্বার তাহরিব। তাজউইদ আর একটা হচ্ছে তাহরিব। তাহজিব মানে কি? দেখেন, তাহজিবের মধ্যে 2টা অংশ আছে, ক এবং খ। ক কি? ইমান, আকিদা ও আমল আখলাক। ছাত্রদের ইমান, আকিদা ও আমল আখলাক গঠন করতে হবে, এজন্য একটি ঘন্টাও চালু করতে হবে। তাহলে ইমান, আকিদা, আমল, আখলাক এগুলোর জন্য একটা ঘন্টা কি করতে হবে? চালু করতে হবে। তা আমরা যে লাইফ চেঞ্জিং ক্লাস করি, আমাদের লাইফ চেঞ্জিং ক্লাসের মধ্যে ইমান, আমল, আখলাকের বিষয়টি চলে আসে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এজন্য পাঠ্যভুক্ত রয়েছে ইসলামী তাহজিব নামক বইটি। একটা বই আছে ব্যাপারে, ইসলামী তাহজিব। আচ্ছা, খ। খ হচ্ছে আদিয়া মাসনুনা। আদিয়া মাসনুনা জবানি শেখাতে হবে, এজন্য ইসলামী তাহজিব নামক বইটি পাঠ্যভুক্ত করা হয়েছে। আদিয়া মাসনুনা মানে
সুন্নত তরিকায় দৈনন্দিন সুন্নতি যে দোয়া রয়েছে, ঘুম থেকে উঠে কি দোয়া পড়তে হবে, ঘুমানোর সময় কি দোয়া পড়তে হবে, তারপরে বাথরুমে প্রবেশ করার সময় কি দোয়া পড়তে হবে, বাথরুম থেকে বের হয়ে কি দোয়া পড়তে হবে, মসজিদে প্রবেশ করার সময় কি দোয়া পড়তে হবে, মসজিদ থেকে বের হওয়ার সময় কি দোয়া পড়তে হবে, এগুলো বুঝছেন? এগুলাকে আদিয়ায়ে মাসনুনা, অর্থাৎ যে সকল দোয়া সুন্নাহ সম্মত, সুন্নাহ বা হাদিসে বর্ণিত আছে যে দোয়াগুলো। আচ্ছা, 4 নাম্বার হলো মাসাইলে জরুরিয়া, মৌলিক মাসআলা সমূহ। এখন মৌলিক মাসআলা শিক্ষা করা এটা তো প্রত্যেক মুসলিম নর নারীর উপরে ফরজ। কারণ যেই ছেলেটার বয়স 12 বছর হয়ে গেল, তার উপরে নামাজ ফরজ, রোজা ফরজ, তার উপরে আরো অনেক কিছু ফরজ হয়ে গেল। কারণ যে 12 বছর সে নামাজ ভঙ্গের কারণ জানে না, উযু ভঙ্গের কারণ জানলো না, সমস্যা না এটা? উযু, তায়াম্মুম, গোসল, পবিত্রতা, নাপাক, পাক, নাপাক, হালাল, হারাম, একটা কাপড় ধুইলে কিভাবে গোসল করতে হবে, ফরজ গোসল করতে হবে, কিভাবে একটা কাপড়ে প্রস্রাব লেগে গেলে সেটাকে পরিষ্কার করতে হবে, ফ্লোরের মধ্যে একটা ছোট বাচ্চা প্রস্রাব করে দিয়েছে সেটা কিভাবে পরিষ্কার করতে হবে, এই বিষয়গুলো তোমাদেরকে শিখতে হবে। এটাকে বলা হয়েছে মাসাইলে জরুরিয়া। জরুরি মাসাইল শিখাতে হবে। জরুরি মাসাইলের মধ্যে কি কি রয়েছে? ওযু, গোসল, তায়াম্মুম, পানি, নাজাসাত, নাপাক, ইস্তিনজা, আযান, ইকামত, নামাজ, রোজা, যাকাত, হজ, কুরবানি, আকিকা ইত্যাদি অন্তর্ভুক্ত থাকবে। তালিমুল ইসলাম, রাহে নাজাত বা বাংলা বেহেশতি জেউর বা বাংলা সমপর্যায়ের কোনো কিতাব অবলম্বনে এগুলোকে শিখাতে হবে। নোট, উপরিউক্ত বিষয়গুলো ছাড়াও ছাত্র ছাত্রীর কর্মজীবনে সুস্থ চিন্তা চেতনা, ধ্যান ধারণা, আকীদা, বিশ্বাস, আমল, আখলাক ও উদ্দেশ্য লক্ষ্যের লালন এবং দিন, দেশ, সমাজ ও জাতির প্রতি দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে স্বচ্ছ ধারণা সৃষ্টি করা এবং সচেতন করে গড়ে তোলা একান্ত কাম্য। দিহান, বুঝতে পেরেছেন? এই জন্য আমরা লাইফ চেঞ্জিং ক্লাসটা কেন করি? যে গল্পের মাধ্যমে তোমাদের আমল, আখলাক, জীবনের পরিবর্তন, দুষ্টামি বন্ধকরণ, হ্যাঁ, শিষ্টাচার হন, আদব কায়দা শিখন। এই কারণে মূলত আমরা লাইফ চেঞ্জিং ক্লাসটা করে থাকি। বুঝতে পেরেছেন? জ্ঞানগত আলোচনা, জ্ঞান বৃদ্ধি, জ্ঞানের প্রসারতা। কোরআন শরীফ পড়ছেন, অর্থ জানেন না, অর্থ বুঝেন না, সময় হয় নাই, কিতাব বিভাগে পড়লে শিখবেন, জানবেন, বুঝবেন, কিন্তু কোরআনী চেতনা লালন করার এক অভিনব কৌশলের জন্যই মূলত আমাদের লাইফ চেঞ্জিং ক্লাস, যেখানে আমরা কোরআনী গল্পগুলাকে বিভিন্নভাবে তোমাদেরকে আমরা গল্প সিস্টেমে দিই, গল্প সিস্টেমে শিক্ষা দেওয়া হচ্ছে আর কি। ঠিক আছে? গত ক্লাসে কোরআনী এক আয়াতের বাস্তবতা শিক্ষার জন্য আমরা ক্লাস করেছিলাম। গত ক্লাস কি ছিল আমি আবার একটু রিপিট করছি। গত ক্লাস ছিল খাবার নিয়ে চিন্তা করা, সেটা আল্লাহ তাআলার নির্দেশ, আদেশ। নামাজ পড়া যেমন আল্লাহ তাআলা আদেশ করেছেন, যাকাত দেওয়া যেমন আদেশ করেছেন, রোজা রাখা যেরকম ভাবে আল্লাহ তাআলা আদেশ করেছেন, ঠিক তেমনি একটি আদেশ হলো ফালিয়ানজুরিল ইনসান ইলা তাআমি, মানুষ যেন খাবার নিয়ে চিন্তা করে, মানুষ যেন খাবার নিয়ে চিন্তা করে। খাবার নিয়ে চিন্তাটা কি করবে ওটা আমরা বিভিন্ন গল্পের মাধ্যমে ক্লাসে আমরা দেখিয়েছি। এর আগে একটি ক্লাস ছিল, যে ক্লাসের মধ্যে এক শিরোনাম ছিল সৃষ্টির পঠন, অস্তিত্ব গঠন, মনে আছে? আচ্ছা, তারপরে আবার কি ক্লাস ছিল? খাবারের প্রকার, শ্রেণীবিন্যাস, কোন খাবার খাবে, কোন খাবার খাবে না, স্বাস্থ্যকর, অস্বাস্থ্যকর, আদর্শ খাবার, এগুলো আমরা তোমাদেরকে বলেছিলাম। খাবারের শ্রেণীবিন্যাস বর্ণনা করেছিলাম, মনে আছে কি? যে এখানে চিন্তাটা কি করবেন? 1 নম্বর চিন্তা হচ্ছে এই খাবার আল্লাহ তাআলা আমার জন্য রিজিকে রেখেছেন, কয়টা স্টেপে খাবারটুকু আমার কাছে আসছে একটু ভাবা, চিন্তা করা। 2 নম্বর হচ্ছে এই খাদ্য গ্রহণ, এই খাদ্যটা আমার জন্য হালাল না হারাম, জায়েজ না নাজায়েজ, বৈধ না অবৈধ, খাবারটা বৈধ না অবৈধ। 3 নাম্বার হচ্ছে এই খাবার কি স্বাস্থ্যসম্মত, স্বাস্থ্যকর না অস্বাস্থ্যকর, পুষ্টিকর না অপুষ্টিকর। এই জন্য পুষ্টিকর, স্বাস্থ্যকর, অস্বাস্থ্যকর এগুলো বোঝার জন্য আমরা খাবারের শ্রেণীবিন্যাস বলেছিলাম। যেমন 1 নাম্বার ফাস্ট ফুড, 2 নাম্বার জাঙ্ক ফুড, 3 নাম্বার স্ট্রিট ফুড, 4 নাম্বার প্রসেস ফুড, 5 নাম্বার হোমমেড ফুড, অর্গানিক ফুড, হ্যাঁ, তারপরে অর্গানিক ফুড। তো এখানে আরেকটা আছে কি? মিষ্টি জাতীয় খাবার। মিষ্টি জাতীয় খাবারকে ইংরেজিতে কি বলে? দিহান, ইংলিশম্যান, মিষ্টি জাতীয় খাদ্যকে ইংরেজিতে কি বলে?
সুইট কি বললে সব মিষ্টি বোঝায়? মিষ্টি জাতীয় সব দ্রব্য বোঝায় নাকি শুধু মিষ্টি বোঝায়? মিষ্টি জাতীয় সুইট বললে লাড্ডু বোঝাবে? লাড্ডু সুইট ফুড। এখানে একটা শব্দ সাধারণত দেখা যায়, সেই শব্দটা কি নাম হিসাব? ড্রেজার। হ্যাঁ, ড্রেজার, ড্রেজারাল বা ড্রেজার এ জাতীয় শব্দ একটা আছে মনে হয়, তুমি দেখবা আবার এটা, যেটা মিষ্টি জাতীয় খাদ্যকে বোঝায়। আচ্ছা, ফাস্ট ফুড মানে কি? কয়েকটা উদাহরণ, যেটা দ্রুত খাবার তৈরি হয়, যেগুলো দোকানে পাওয়া যায়, ফাস্ট ফুডের দোকানে পাওয়া যায়, সেটা যেমন এই কি বলেন, বার্গার, বার্গার, পিৎজা, স্যান্ডউইচ, হ্যাঁ, ফ্রেঞ্চ ফ্রাই, আরো কত কিছু। হ্যাঁ, এটা হচ্ছে কি ফাস্ট ফুড। জাঙ্ক ফুড কোনটা? জাঙ্ক ফুড হচ্ছে যেটা প্যাকেট জাতীয় খাবার, চকলেট, চিপস, কিন্টার জয়। তো কিন্টার জয়, চকলেট, চিপস, এগুলো হচ্ছে কি জাঙ্ক ফুড। কি ফুড? জাঙ্ক ফুড মানে কি? স্বাস্থ্যকর না অস্বাস্থ্যকর? অস্বাস্থ্যকর। সব তো আর অস্বাস্থ্যকর হয় না, তবে বেশিরভাগই অস্বাস্থ্যকর, অপুষ্টিকর, মানে পুষ্টি কম থাকে। এই যে চিপস আছে না, চিপসের মধ্যে কোনো পুষ্টিকর খাদ্য নাই এটা। চিপস থাকবে, তারপর চকলেটের মধ্যে তো দামি চকলেট, কম দামি চকলেট, বিভিন্ন ফ্লেভারের চকলেট আছে। হ্যাঁ, এগুলা বেশিরভাগই থাকে অস্বাস্থ্যকর থাকে, অপুষ্টিকর থাকে, পুষ্টিকর না। আচ্ছা, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড। তারপরে স্ট্রিট ফুড। স্ট্রিট ফুড মানে রাস্তাঘাটে ভ্যান গাড়িতে যে ফুচকা, চটপটি, তারপরে ঝালমুড়ি, তারপরে হ্যাঁ হালিম, বুট, হ্যাঁ আলুর চপ, আলুর চপ, এগুলো থাকে না, এ জাতীয় বিষয়গুলো হচ্ছে কি স্ট্রিট ফুড। কি ফুড? এরা খুব ভালো মানুষ না? চটপটি কি মজা, টক কি, আরে ফুচকাটা খাইতে মানে সেই লাগে। তো কিছু কিছু খাবার আছে খাইতে মজা, পরে সাজা। বলেন, কিছু কিছু খাবার কি খাইতে খুব মজা, পরে কিন্তু সাজা। খাইতে মজা, পরে কিন্তু কি সাজা। এবার যারা সিঙ্গারা পুরি খাইয়া ওরা দোরা মুগলাই আর সিঙ্গারা পুরি আর ফুচকা চটফুটি লাগাতার এগুলো যারা খাইতে থাকে, তাদের আস্তে আস্তে রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে থাকে, গ্যাস্ট্রিক হইতে থাকে, পেটের সমস্যা। সমস্ত রোগের মৌলিক একটা জায়গা আছে, সেটা হচ্ছে পেট বা পাকস্থলী। কি তুলি? পাকস্থলী। তো পাকস্থলী হচ্ছে সকল রোগের মানে ফ্যাক্টরি। রোগের ফ্যাক্টরি কি? পাকস্থলী। এবার যে যে পরিমাণ খাদ্য গ্রহণ করবে, যে ফরমালিন খাবার খাবে, যে 2 নম্বর খাবার খাবে, অস্বাস্থ্যকর খাবার খাবে, অপুষ্টিকর খাবার খাবে, বাজে তেল দিয়া ভাজা ফুরা খাবে, সে দ্রুত গ্যাস্ট্রিক সম্পন্ন ব্যক্তি হয়ে যাবে। কথা বুঝছো না? দ্রুত গ্যাস্ট্রিক হবে, তারপরে এই সমস্যা, এই সমস্যা, পেট খারাপ, বদহজম, এই জাতীয় আরো বহু রোগ দেখা দিতে থাকবে। এই জন্য তোমরা বেশি বেশি কি খাইবা? ফাস্ট ফুড খাইবা, জাঙ্ক ফুড খাইবা, বেশি বেশি চিপস খাইবা, বুঝছো না? ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন স্বাস্থ্যকর খাবার কি? আচ্ছা, অর্গানিক ফুডে যদি আমরা আসি, ন্যাচারাল ফুড আছে, অর্গানিক ফুড, প্রাকৃতিক খাবার যদি আসে, আপেল, কমলা, লেবু, দুধ, হ্যাঁ, ডিম, তারপরে মালটা, হ্যাঁ, তারপরে আপনার কি যে বলে, যে এটা কি বলে, স্ট্রবেরি, হ্যাঁ, স্ট্রবেরি, ড্রাগন ফল, এগুলো হচ্ছে অর্গানিক ফুড। এখন তুমি 10 টাকা দিয়ে একটা সিঙ্গারা, 2টা সিঙ্গারা, 20 টাকা দিয়ে 2টা সিঙ্গারা না খায়া, আচ্ছা 20 টাকা দিয়ে একটা ডিম খাইলো, তা কোনটা ভালো হইলো? একটা ছেলে 20 টাকা দিয়ে একটা ডিম খেলো, আর একটা ছেলে 20 টাকা দিয়ে 2টা সিঙ্গারা খেলো। এখন যে ছেলেটা 20 টাকা দিয়ে একটা ডিম খাইলো, তার চিন্তাটা কি যে এই ডিমটা হচ্ছে আদর্শ খাবার, এই ডিমের মধ্যে ভিটামিন থাকে, এই ডিমের মধ্যে প্রোটিন থাকে, হ্যাঁ, ডিমটা এটা খুব স্বাস্থ্যসম্মত, এই জন্য আমি এটা খাইলাম। তার জন্য এই জ্ঞানটা থাকবে, এটা সে করবে। একদিন আমি এক জায়গায় এক দোকানে গেছি, যাওয়ার পরে মসজিদ রোড ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পরে আমি যদি, ওই লোকটা আমার পরিচিত, অনেকদিন যাবত তার সাথে বেচা কেনা হয়, কাস্টমার, নিয়মিত কাস্টমার, পরিচিত। হুজুর আপনি খান, ওই সিঙ্গারা খান, এরা সিঙ্গারা খাইতেছে আমার, না আমি এগুলো খাই না। তা আপনি কি খান? আমি এই সমস্ত রাস্তাঘাটের খাবার টাবার এগুলো আমি খাই না। তো আপনি যদি এগুলো না খান তাহলে কি খাবেন? অন্য কিছু আনাই, মুগলাই আনাই। আমি না, মুগলাই খাওয়া না। সে আরো কয়েকটা নাম বললো, যে নামগুলো আমি এগুলো একটা খাবো না। আপনি যদি এভাবে কিছু না খান, আর খাইবেন কি? আর কিছু আছে এখানে? আমার কিছু ভাববেন। আপনি যেখান থেকে সিঙ্গারা কিনছেন, কোন জায়গায় কিনছেন? ওই দোকানে। ওই দোকানের পাশে একটা লোক ডিম বেছে, এটা আপনার নজরে পড়ছে? ডিম বিক্রি করে তো। পরে ও আচ্ছা আচ্ছা, ডিম বিক্রি করে, আপনি ডিম তো আনতে পারলেন না।
ডিম তো সমস্যা না, তার মানে আপনার মাইন্ড সেট আপটা এমন না, আপনার চিন্তা এটা নাই, আপনি ফালিয়াংজুরিল ইনসান ইলা তাআমির মধ্যে নাই। থাকলে আপনি ডিম আনতেন, ফলে হুজুর আপনি বসেন, আমি না, আপনি এত কষ্ট করে আপনি ডিম আনবেন, আপনি খুঁজে পান না, দরকার নাই। তো এই জন্য কেউ যদি চিন্তাটা এইভাবে করে, আসলে মূলত সে খুঁজে সে পাবে। এখন রাস্তা দিয়ে হাঁটতেছে, কি খাবে কি খাবে, একজন মেহমান আসছে, আচ্ছা কলা আছে না, কলা, কলা কি ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, স্ট্রিট ফুড? কলা কি ফুড? অর্গানিক ফুড। এখন 20 টাকা দিয়ে 4টা কলা আসবে, বা যদি সবজি কলা আছে 2টা কলা আসলো, তো 20 টাকা দিয়ে 2টা কলা খাও, হবে না? আচ্ছা এখন মনে করো একজন চিন্তা করলো, দাঁড়িয়ে, আচ্ছা এখন সে মেহমান আসছে, তার কি খাওয়াবো? এই সিঙ্গারা, পুরি, মুগলাই, চিকেন বল বা এগুলা খাওয়াবো কিনা? আচ্ছা এগুলো না খাওয়া আর কি আছে? মনে করো তুমি খেজুর রাখলা, খেজুর, আধা কেজি খেজুর রাখলা, খেজুরটা তুমি দিতে পারো, বাদাম রাখলা, খেজুর রাখলা, মধু রাখলা, অথবা তুমি রাস্তা থেকে যদি কিনেও আনতে হয়, তাহলে সেখানে আনারস বেছে না, আনারস, আনারস বিক্রি করে। দেখছো ইবনে সিনার পাশে এখানে যে আনারস বিক্রি করে, কি কি বিক্রি করে? একটা লোক আনারস বিক্রি করছে, তারপরে আমরা বিক্রি করছে, তারপরে পেয়ারা বিক্রি করছে, মানে সে একটা লোক সে 3টা জিনিস এভাবে বিক্রি করছে। এখন তুমি এটা ভাবতে পারো যে এখানে সে যে আনারসটার মধ্যে আরো বিভিন্ন মশলা, মরিচ টুরিচ, এগুলা দেয়, তা আমি এগুলো না নিয়ে ডাইরেক্ট গিয়ে বললাম যে আপনি সুন্দরভাবে পরিষ্কার করে আমার ডাইরেক্ট শুধু আনারসটা ছিলে ডাইরেক্ট আনারস দিয়ে দেন, লবণ মরিচ কিচ্ছু দিতে হবে না, এটা আমি দিব, তো ফ্রেশ হয়ে গেল, তাহলে খাবারটা ফ্রেশ হলো না? অথবা তোমার যদি এমন ইয়া থাকে, তাহলে ডাইরেক্ট আনারসটা নিয়ে এসে তুমি কেটে খাইলা, ডাইরেক্ট পেয়ারাটাই না ধোয়া সেরে তুমি খাইলা, এটা হবে না? এই জন্য এগুলো বাছাই করে যে ব্যক্তি খাবারের ক্ষেত্রে সচেতন থাকবে, তাহলে সে রোগ প্রতিরোধ ক্ষমতা তার বেশি থাকবে, সে বেশি সুস্থ থাকবে, স্বাস্থ্যবান, সুস্থ থাকবে। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে কি এটা সামনে থেকে খেয়াল করবেন? আচ্ছা এবার কয়টা প্রশ্ন। আচ্ছা এমন প্রচন্ড গরম, এই গরমের মধ্যে মনটা চাইলো কি খাওয়ান যায় বন্ধু, দোস্ত এই একটা আইসক্রিম লয়া, 2টা আইসক্রিম খায়া। আচ্ছা এখন আইসক্রিম আনতে গিয়ে সে আইসক্রিম আনলো, মনে করো মালাই, তারপরে 10 টাকা আইসক্রিম আছে, 10 টাকা আইসক্রিম আছে, 10 টাকা। এখন একটা আইসক্রিম আছে একদম সবুজ বা নীল, সবুজ আইসক্রিম, নীল আইসক্রিম খাইলে ঠোঁটে নীল হয়েছে, আসেনি এরকম অরেঞ্জ? আচ্ছা তো এখন সে গিয়ে এরকম, আর বাচ্চাদের জন্য কি কি আইসক্রিম থাকে না, এরকম পাইপ পাইপ থাকে, এরকম পাইপ পাইপ থাকে, এই পাইপটার ভিতরে কি সুন্দর সাধারণত আরে একটা লাল একটা নীল, আর একটা কি সুন্দর, এই পাইপটা নিয়ে আসে, এটা কি মজা, এই দেখেন। আচ্ছা এটা কি সে ভালো করলো না খারাপ করলো? স্বাস্থ্যকর না অস্বাস্থ্যকর? এটা কি তার স্বাস্থ্যের জন্য সুবিধা না অসুবিধা? এখন কি করা, এখন এত গরম লাগতেছে, আইসক্রিম কি খাওয়া? ধ্যান, এই প্রচন্ড গরমের মধ্যে এখন আইসক্রিম খেতে মন চাচ্ছে, সেই আইসক্রিমটার বিকল্প কি খাওয়া যায়, যেটা খাইলে আইসক্রিমের স্বাদটাও পাওয়া যাবে, আবার সে আইসক্রিমের স্বাদটাও পাওয়া যাবে, আবার মজাও লাগবে, ঠান্ডাটাও যাবে, গরমটাও যাবে, আবার স্বাস্থ্যের জন্য উপকারও হবে। হ্যাঁ বানাইতে হবে, মানে ওইটা খেতে পারো? আচ্ছা তুমি কি বলতেছিলে রাফি? আচ্ছা এখন একটা ওই প্রস্তাব আসলো, ঘরে যে আইসক্রিম বানানো হয়, আচ্ছা ঘরে আইসক্রিম বানানোর সিস্টেম আছে, হোমমেড ফুড, ঘরে আইসক্রিমের কি হবে? হোমমেড ফুড। আচ্ছা আইসক্রিমের যে বক্সগুলো পাওয়া যায়, এখানে যদি কেউ লেবুর শরবত অথবা ডাইরেক্ট মালটাটা চিপে মালটার যে রসটা, এই রসটা যদি আইসক্রিম বক্সে রাখা দেয়, ডাইরেক্ট অন্য কিছু না দেয়া, হালকা একটু লবণ দিল, আচ্ছা এখন যদি এইটা যদি আইসক্রিমটা টান দিয়া, এগুলো মালটা, এটা মালটা নষ্ট হয়েছে, এটা কি অস্বাস্থ্যকর হবে? তবে এতটুকু যে বেশি ঠান্ডা জিনিস খাওয়া ঠিক না, তার যদি ঠান্ডা থাকে ওইরকম ঠান্ডা জিনিস খাওয়াটা স্বাভাবিকত ওইটা ঠিক না। ওই জিনিসটা যদি সে খায়, লেবুর শরবতটা যদি ডাইরেক্ট খায়, অথবা দুধের সাথে ধর একটা আপেল ছিলানোর পরে আপেল, তারপর অন্য কোনো একটা ফল সেটা ব্লেন্ডার করে, ধর 2টা আপেল ডাইরেক্ট ছিলানোর পরে সেই 2টা আপেলের ইয়াগুলো ফালাইয়া তারপরে দুধের মধ্যে যদি ব্লেন্ডার করা হয়, কি অবস্থা হবে?
খায় দেখবে একবার, অনেক স্বাদ লাগে। মানে একটা আপেল দিয়ে তারপরে আপেলটা দুধের সাথে ব্লেন্ডার করলে অনেক স্বাদ লাগে। তো ওইটা তুমি খাইতে পারো, বুঝতে পারছো? আর আইসক্রিম যদি খাইতে হয় তাহলে এই আইসক্রিম, বাজে আইসক্রিম না খায় 5 টাকা 10 টাকা 15 টাকা আইসক্রিম না খায়, একটু ভালো মানের আইসক্রিম আছে চকবার টকবার, ওইগুলো ভালো বলতো ওই রকম ভালো না, মানে স্বাদের দিক থেকে হয়তো ভালো আর কি। হ্যাঁ, যদি মন চাইতে ওইটাই খাইলে আর কি। তবে একদম 10 টাকার যে আইসক্রিম গুলোতে স্যাকারিন ট্যাকারিন দেওয়া থাকে, একদম বাজে থাকে আর কি। এগুলা পরিহার করা, এগুলা কি করা, পরিহার করতে হবে। হ্যাঁ, ঠিক আছে। আরেকটাই হইতে পারে যে একটু হালকা ঠান্ডা পানি, হালকা ঠান্ডা, বেশি না, হালকা ঠান্ডা পানির মধ্যে ধরো একটা স্যালাইন মিশিয়ে খেলে, একটা স্যালাইন, মনে একটা উড স্যালাইন বা একটা চাউলের গুঁড়া স্যালাইন আছে না আরো কিছু, হ্যাঁ, এই স্যালাইন গুলো খেলা বা লেবুর শরবত খেলা, ওইটা একটু খাই ফেলে তখন ভালো হবে, খুব ভালো লাগবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আইসক্রিমটা কি ফুড? দোকানে যে আইসক্রিম পেয়েছে জাঙ্ক ফুডে পড়ছে, যেহেতু এটা প্যাকেট জাতীয় আইসক্রিমের প্যাকেট থাকে, তো এটা জাঙ্ক ফুডের মধ্যে বলা যেতে পারে। হ্যাঁ, জাঙ্ক ফুড। আচ্ছা, এই আব্দুল্লাহ সরকার বলো, কিন্টার জয় কি ফুড? জাঙ্ক ফুড। আচ্ছা, তাহলে ফালাক তুমি বলো যে চটপটি কি ফুড? স্ট্রিট ফুড। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আলুর চপ, আলুর চপ কি ফুড? নূর মোহাম্মদ, আলুর চপ স্ট্রিট ফুড? হ্যাঁ, স্ট্রিট ফুড হইতে পারে, আবার ফাস্ট ফুডে পাওয়া যায় না আলুর চপ, মনে হয় না। আলুর চপ ফাস্ট ফুডে মনে বিক্রি করে না, সাধারণত মনে হয় নেবেছে ওই রাস্তাঘাটে দোকান দিতে গেছে আর কি। আচ্ছা, ধরেন এটা স্ট্রিট ফুড আর কি। আচ্ছা, স্ট্রবেরি, জুবাইর, তোমার নাম কি জুবাইর? স্ট্রবেরি কি ফুডে পড়ছে? স্ট্রবেরি অর্গানিক ফুড। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ, আহসান। তাই অর্গানিক ফুড। কামরুল, কামরুল তুমি বলো কামরাঙ্গা কি ফুড? কামরুল, কামরাঙ্গা কি ফুড? অর্গানিক ফুড। আচ্ছা, ঠিক আছে। কামরুল, কামরুল হোটেলে গিয়া যদি গ্রিল খায়, তো এই গ্রিলটা কামরুল হোটেলে, কামরুল হোটেলে গেছো তুমি? সামনে দিয়ে গেছো না, ভিতরে গেছো, সামনে দিয়ে গেছো না? আচ্ছা, তো মনে করো কামরুলের ভিতরে যে তোমার একটা গ্রিল দিল, হ্যাঁ, এই গ্রিল নান রুটিতে গ্রিল খাইলা, তাহলে এটা কি ফুড? ধ্যান, গ্রিল যে খাইলো ইয়ে দিয়া, এটা ফাস্ট ফুডে ধরা যেতে পারে। হ্যাঁ, ফাস্ট ফুডে ধরা যেতে পারে। আচ্ছা, তাইলে আব্দুল্লাহ, তোমার নাম আব্দুল্লাহ নি, তুমি বলো খিচুড়ি, তুমি বাসায় তোমার আম্মু তোমাকে খিচুড়ি রান্না করে দেয়, একটা সবজি খিচুড়ি বা একটা ভুনা খিচুড়ি, তাহলে এই খিচুড়িটা কি ফুড? হোমমেড ফুড। ইয়েস, ভেরি গুড, হোমমেড ফুড। আচ্ছা, খিচুড়িটা একটা হোমমেড ফুড হইলো। আচ্ছা, এখন মনে করো তুমি মধুবন, দেখছো রোডের পাশে একটা ইয়ে আছে মধুবন, আচ্ছা ওই মধুবন থেকে তুমি একটা ইয়া নিয়ে আসলা, স্পেশাল দামি একটা এই ললিপপ, বড় ললিপপ অথবা একটা স্পেশাল চকলেট নিয়ে আসলা, 260 টাকা একটা চকলেটের দাম। বাবা রে বাবা, এই চকলেটটা তুমি এনে খেয়ে বাবা বড় লোক না, যেটা তুমি এটা আইন কি মজা খাইলা, এটা কি ফুড? জাঙ্ক ফুড। প্যাকেট জাতীয় খাবার বলছিলাম না, কি ফুড এটা? জাঙ্ক ফুড। আচ্ছা, তাহলে আর সর্বশেষ প্রশ্নটা কে বলতে পারবে? মধুবন দোকান থেকে ছানা আছে না, ছানা, ছানা মিষ্টি অথবা চমচম যে রসগোল্লা, হ্যাঁ, চমচম রসগোল্লাটা সে খাইলো, সেই চমচম রসগোল্লাটা কি ফুডের মধ্যে পড়লো? এবার সুইমিং, সুইমিং ফুড না সুইট ফুড? আর মিষ্টি জাতীয় খাবার তো আসলে এক্ষেত্রে ফুড শব্দটা ব্যবহার হয় না, এটা একটা। আর 2 নম্বর হচ্ছে সুইট, এটা মিষ্টি জাতীয় ক্ষেত্রে ব্যবহার করা যায়। আর শব্দ আছে না ডেজার্ট, বলছিলাম না ডেজার্ট, ওইটা আর কি। হ্যাঁ, ডেজার্ট, হ্যাঁ ডেজার্ট মনে হয় এই শব্দটা ব্যবহার করা যায়। আচ্ছা, ঠিক আছে, তাহলে সর্বশেষ আজকের ক্লাস থেকে তোমরা কি শিখতে পারলা? আজকের ক্লাস থেকে শিখতে পারলা হচ্ছে 1 নাম্বার, হিফজের আমাদের ভবিষ্যৎ লক্ষ্য পরিকল্পনাকে ঠিক করা, আগামী কত বছর বয়সে হেফজ আমি যেই গতিতে আসি
সেই গতিতে চলতে থাকলে আগামী কত বছরে আমি হেফজ শেষ করতে পারবো, এটা 1 নম্বর পয়েন্ট। এই টার্নিং পয়েন্ট গুলো বলা হচ্ছে, ফোকাস পয়েন্ট বলা হচ্ছে কি? 1 নম্বর হলো আমি এখন বর্তমানে যে অবস্থানে আছি, যেই গতিতে চলছি, সেই গতিতে চললে আগামী কতদিন আমার হেফজ শেষ করতে লাগবে, এটা সবাই বের করবে, 1 নম্বর কাজ। 2 নম্বর হচ্ছে হেফজের যে সিলেবাস দেওয়া আছে, সেই সিলেবাসটা তুমি জানো কিনা, সেই অনুপাতে কতটুকু আগাইতেছো, তোমার তথ্য বহি অনুপাতে হিসাব নিকাশ কি করছো, এটা হচ্ছে কি 2 নম্বর বিষয়। 3 নাম্বার হচ্ছে বিগত ক্লাসের একটা অংশ রিপিট করা হলো, সেটা হচ্ছে খাবার নিয়ে ভাবা, সতর্ক থাকা, সচেতন থাকা। ঠিক আছে, এ হচ্ছে 3টা বিষয়। 4 নাম্বার একটা নতুন বিষয়, যেটা আগামীতে, এখন যেহেতু ক্লাসের সময় প্রায় শেষ, অনেক লম্বা সময় হয়ে গেছে, আগামীতে আমরা আগামী ক্লাসে যে জিনিসটা আলোচনা করব সেটা হলো জীবন গতি নিয়ে চিন্তা করা। কি নিয়ে চিন্তা করা? জীবন গতি। এটা কোরআনের কোন আয়াতে আল্লাহ তাআলা এই আদেশটা করেছেন? যেমন আল্লাহ তাআলা আদেশ করেছেন ফালইয়ানজুরিল ইনসান ইলা তাআমি, মানুষ যেন খাবার নিয়ে চিন্তা করে, ঠিক এরকম ভাবে আল্লাহ তাআলা আরেকটা আদেশ করেছেন ফালইয়ানজুরিল ইনসান মিম্মা খুলিক, মানুষ যেন ভাবে, মানুষ যেন চিন্তা করে, লক্ষ্য করে, খেয়াল করে, দেখে যে তাকে কোন পদার্থ থেকে সৃষ্টি করা হয়েছে। ঠিক আছে, কোন পদার্থকে, মানব সৃষ্টির মূল উপাদান কি, মানুষ যে আল্লাহ তাআলা বানাইছে, সৃষ্টি করে দুনিয়াতে পাঠাইছে, কিভাবে আকাশ থেকে হুট করে আসমান ফাঁক করে ফেলা দিয়েছে এমন, নাকি নির্দিষ্ট একটা প্রক্রিয়া আসা হয়েছে? মা বাবার মাধ্যমে, প্রত্যেকের মা বাবা আছে, মায়ের পেটে 10 মাস 9 মাস 10 মাস থেকে তারপরে আসছে, ছোট্ট বাবু ছিল, ছোট্ট শিশু ছিল, কান্নাকাটি করতে পারে, এভাবে আস্তে 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 এখন যার বয়স যত, সে এতটুকু হয়েছে। এই যে একটা নির্দিষ্ট প্রক্রিয়ায় সিস্টেমে আসলো, এই জিনিসটা নিয়ে ভাবার জন্য আল্লাহ তাআলা কোরআনে আদেশ করেছেন। ওইটাকে আমরা বলছি জীবন গতি। কি গতি? জীবন গতি কাকে বলে? ধ্যান, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেই গতি, এই গতিটাকে বলে জীবন গতি। বুঝতে পারেন? জীবন গতি কাকে বলে? এই কথাটা তুমি 1 লাখ মানুষের জিজ্ঞাসা করে, একসাথে জিজ্ঞাসা করে, এই ভাই জীবন গতি কাকে বলে? ভাই বুঝলাম না কথাটা। আরে জীবন গতি মিয়া বুঝেন না, জীবন গতি কাকে বলে? ভাই জানি না। এখন এখন ইয়াসিন সূরার মধ্যে আল্লাহ তাআলা বলছে ওমান নুআম্মিরহু নুনাক্কিসু ফিল খালক, আমি মানুষকে দৈহিক মানসিক উন্নতি দান করি, তারপর আবার অবনতি করি। আফালা ইয়াকিলুন, তারা কি এটা ভাববে না? কমন সেন্স ব্যবহার করবে না? বুদ্ধি ব্যবহার করবে না? চিন্তা করবে না? তোমরা কি চিন্তা করো যে তোমার বয়স কত? আব্দুর রহমান, তোমার বয়স কত? 12 বছর। তার মানে সে 12 বছর আগে কেমন ছিল? 12 বছর আগে কেমন ছিল? 12 বছর পর্যন্ত যে এই পর্যন্ত যে আসছে, সে কেমনে 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 আসলো, কিভাবে আসলো? 13 বছর আগে সে কোথায় ছিল? তার যদি 12 বছর হয়ে থাকে, প্রশ্ন 13 বছর আগে কোথায় ছিল? হ্যাঁ, তোমার যে 12 বছর, তোমার যে বয়সটা হিসাব হইলো, এই বয়সটা হিসাব কোন দিন থেকে শুরু হয়েছে? জন্মটা যেদিন হয়েছে, মানে দুনিয়াতে যেদিন আগমন করছে সেদিন। এর আগে তো 10 মাস মায়ের পেটে ছিল, ওই 10 মাস কিন্তু তোমার বয়সের মধ্যে যোগ হয়নি। যোগ হয়েছে? ওই যে 10 মাস, ওই 10 মাস সে কিভাবে কিভাবে তৈরি হইলো, কোনটা থেকে কোনটা তৈরি হইলো কিভাবে, এটার ধারাবাহিক বর্ণনা কোরআন শরীফে আছে। মানব সৃষ্টির সূচনা কোন উপাদান থেকে হয়েছে, সেটা থেকে 7টা স্টেপে এমন হয়েছে। ওইটা স্টেপে 7টা স্টেপে বাচ্চারা তৈরি হয়েছে, তারপরে সে দুনিয়াতে আসছে। এটা বুঝছেন? তাহলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই গতিটাকে কি বলে? জীবন গতি। আল্লাহ কোরআনে কি বলছেন? জীবন গতি নিয়ে ভাবতে বলেছেন। কি করতে বলেছেন? আমাদের লাইফ চেঞ্জিং ক্লাসের আগামী ক্লাস থাকবে জীবন গতি নিয়ে ভাবা। ঠিক আছে, আজকের মতো এখানে ক্লাস শেষ করা হলো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দুষ্টামি করেন না, পরিমিত খাবার খাবেন, সুষম খাদ্য খাবেন, হ্যাঁ, উস্তাদের কথা শুনবেন, সময় নষ্ট করবেন না, নিয়মিত ক্লাস করবেন, তথ্য বইয়ের রিপোর্ট পুরা করবেন, আগামী ভবিষ্যৎ পরিকল্পনা সামনে এনে সুন্দর জীবন গঠন করার লক্ষ্যে স্বাভাবিক নেজাম, হুসনুল ইন্তেজাম, নেজামুল আওকাত মেনে চলবেন।